আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্স ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায়ের কীভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে হয় সেটা দেখব। আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। তাহলে দেখা যাক, আমাদের দুটো প্রকল্প দেওয়া আছে, চাপা এবং বেলি। প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 5 লক্ষ টাকা। এখানে প্রত্যেকটা টপিকসগুলো দেওয়া আছে। হ্যাঁ, গড় মুনাফার হার নির্ণয় করো ক নম্বর। এখন সিরিয়াল বাই সিরিয়াল যে অঙ্কগুলো দেখবো আমরা সেই টপিকস অনুযায়ী দেখি। প্রথমে লিখবো ক নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, বক্সটা কিভাবে দেখো, প্রথমে লিখবো বিবরণ। এটাকে বছরকে আমরা 3টা ভাগে ভাগ করব। লিখব পরিমাণ লক্ষ টাকায়, পরিমাণ লক্ষ টাকায়, বছর 1, বছর 2, বছর 3। এখানে লিখব বিবরণ। প্রথমে তোমরা লেখো বিক্রয়। প্রত্যেকটা বছরের বিক্রয়, আমরা যেহেতু বেলি প্রকল্পের করছি তাহলে আমরা এখানে লিখে নিতে পারি বেলি প্রকল্পের গড় মুনাফা হার নির্ণয়। বেলি কিংবা চাপা যে কোনো একটা করলেই হবে, তাহলে আমরা চাপা দিয়েই করি। চাপা প্রকল্পের হার নির্ণয় করলাম। তাহলে আমাদের বিক্রয় দেখো লেখা আছে এই জায়গায় 2 লক্ষ টাকা। এটা দেওয়া আছে 2,50,000। এটা দেওয়া আছে 1,50,000 টাকা। এখন এই বিক্রয় থেকে চলতি খরচ কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখব বাদ চলতি খরচ। চলতি খরচ বিক্রয়ের 40%। এভাবে ব্র্যাকেটে লিখে দিতে হবে। এখন আমরা কিভাবে বিক্রয় থেকে পার্সেন্টেজ কাটবো, এইটাই হলো মেন টপিক। এখানে 2 লক্ষ টাকা থেকে আমরা 40% কাটে এখানে দেখাবো 2 লক্ষ গুণ 40%। শিফট সমান সমান দিলে 40% আসবে। আমাদের টোটাল আসছে এখানে 80,000 টাকা। বিয়োগ তাই আমরা মাইনাস দিব, এখানে ব্র্যাকেট দ্বারা মাইনাস বোঝানো হচ্ছে। তারপরে আবার 2,50,000 টাকার পরে কাটি 2,50,000 টাকা গুণ 40%। প্রত্যেকটা টাকার থেকে 40% কাটবো, তাহলে এটার আসছে আমাদের 1 লাখ টাকা। ব্র্যাকেট দাও। আবার 1,50,000 টাকার পরে কাটবো 1,50,000 গুণ 40%। 40% কাটলে হবে মাত্র 60,000 টাকা। সবই ব্র্যাকেট দিব। এখন তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বিক্রয় চলতি খরচ মাইনাস করার পর স্থায়ী খরচ দিব। স্থায়ী খরচ আমাদের কাটাকাটির দরকার নেই, নেওয়াই আছে। স্থায়ী খরচ প্রত্যেকের 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা ব্র্যাকেট, 50,000 টাকা ব্র্যাকেট। তারপরে আমরা দিব অবচয় বাদ। অবচয় প্রত্যেকের আছে 20,000 টাকা। 20,000 টাকা দাও মাইনাস এখানে দাও মাত্র 20,000 টাকা। এখন অবচয় দেওয়ার পর মাইনাস করব সবগুলো, ঠিক আছে? মাইনাস করব, মাইনাস করার পর আমাদের করপূর্বক মুনাফা হবে করপূর্বক মুনাফা। এখন প্লাস মাইনাস করতে হবে। যদি অবচয় আমাদের না থাকে তাহলে অবশ্যই বিনিয়োগকে বছর দ্বারা ভাগ করতে হবে। বিনিয়োগকে, অবচয় এখানে থাকতেও পারে নাও পারে, তাহলে বিনিয়োগকে আমরা বছর দ্বারা ভাগ করব। এবার দেখো প্রত্যেক 2 লক্ষ টাকাতে এই টাকাগুলো মাইনাস করে আমাদের আসছে প্রথমে 2 লাখ, 3 শূন্য বসিয়ে দিলাম।
তাহলে আমাদের টোটাল হিসাব করতে সুবিধা হবে। বিয়োগ 50 বিয়োগ 20, টোটাল এসছে আমাদের 50,000 টাকা। এটা 50,000 টাকা। তারপরে এটাও আমরা এইভাবে করব। 250 বিয়োগ 1 লাখ বিয়োগ 50,000 বিয়োগ 20,000, টোটাল এসছে 80,000 টাকা। টোটাল আসছে 80,000 টাকা। তারপরে এখানে আমরা এইভাবে লিখি 1,50,000 মাইনাস 60,000 মাইনাস 50,000 মাইনাস 20,000, টোটাল আসছে আমাদের মাত্র 20,000 টাকা। এটার নাম আমাদের করপূর্বক মুনাফা। এই করপূর্বক মুনাফা থেকে যদি আমরা কর বাদ দেই আসবে আমাদের নিট মুনাফা। তাহলে লিখবো আমাদের বাদ কর কত পার্সেন্ট? 30%। ঠিক চলতি খরচ আমরা যেইভাবে করেছি ঠিক সেইভাবে আমরা এটা করব। চলতি খরচ এই 50,000 টাকার পরে 30% কাটবো। 50,000 গুণ 30%, 30%, তাহলে আমাদের আসবে মাত্র 15,000 টাকা। 15,000 টাকা ব্র্যাকেট দাও। তারপরে 80,000 টাকা, 80,000 গুণ 30%, 30% কাটলে আমাদের আসে 2,400 টাকা। 2,400 টাকা আসে। তারপরে আমরা 20,000 গুণ 30%, টোটাল আসছে আমাদের 6,000 টাকা। এখন এই টাকাও আমরা এখান থেকে মাইনাস করে দেখাবো। 20,000 থেকে 6,000 গেলে কত থাকে? 14,000 টাকা। এবং 80,000 থেকে মাইনাস করি, 80,000 বিয়োগ 2,400 টাকা, বিয়োগ করলে আসে 77,500 টাকা। তারপরে 50,000 থেকে আমাদের মাইনাস করব 1,500 টাকা, মাইনাস করলে আসে 48,500 টাকা। এইটাই হলো আমাদের নিট মুনাফা। নিট মুনাফা আমাদের নিট মুনাফা করতে হইতে পারে। এই নিট মুনাফা করার পর 3টা ধাপ আমাদের থাকবে, সেটা লিখব। সুতরাং গড় নিট মুনাফা সমান সমান দাগ দাও। এখানে আমরা লিখব 48,500 যোগ 77,500 যোগ 14,000 টাকা। টোটাল বছর হলো 3টা। ঠিক আছে, টোটাল যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব। টোটাল যোগ করে 3 দিয়ে ভাগ করব। 48,500 যোগ 77,500 যোগ 14,000 টাকা। 14,000 টাকা টোটাল আসছে আমাদের 1,40,000। 1,40,000কে 3 দিয়ে ভাগ করলে আমাদের আসবে ভাগ 3। এক 1,40,000কে 3 দিয়ে ভাগ করলে আমার যে টাকাটা আসবে 1,40,000 ভাগ 3, টোটাল আসছে যে টাকাটা আসবে ওটাই আমরা এখানে বসিয়ে দিব। 4, 6, 6, 6, আমরা পয়েন্ট দশমিক নিব না, লাস্টের 6-এর জন্য আমরা 7 নিতে পারি। এত টাকা। এখন এরপরে আরও 3টা ধাপ আছে, গড় বিনিয়োগ এবং গড় মুনাফার হার। গড় বিনিয়োগ এবং গড় মুনাফার হার। তিনটা ধাপ এখানে আছে, লিখব। সুতরাং গড় বিনিয়োগ
গড় বিনিয়োগের একটা সূত্র আছে, আমরা সেটি ফেলে রাখবো এখানে সবসময়ের জন্য। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য, যোগ ভগ্নাবশেষ মূল্য, যোগ ভগ্নাবশেষ মূল্য বাই 2। এটা কিন্তু সবসময় আমাদের সূত্র লিখতে হবে, লিখে নেওয়াটাই ভালো। তো আমাদের প্রথম প্রাথমিক বিনিয়োগ ছিল এখানে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ছিল বাই 2, তাহলে আমাদের ভাগ করলে কত আসে? 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, 2.5 লক্ষ টাকা আসে এখানে টোটাল। এখন লিখব গড় মুনাফার হার। সুতরাং গড় মুনাফার হার সমান সমান, এটিও একটা সূত্র আছে। আগে ছিল আমাদের গড় নিট মুনাফা, এখানে লেখো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ গুণ 100। এখন দেখো গড় নিট মুনাফা আমাদের এই টাকা হয়েছিল 46,667 বাই আমাদের 2.5 লক্ষ টাকা, সাপোজ এরকম। তাহলে এটাকে ভাগ করলেই কিন্তু আমাদের গড় মুনাফার হার চলে আসবে। তাহলে টোটাল দেখো আমাদের কত এসছে, ভাগ করলে গুণ 100, গুণ 100। এখন আমরা ভাগ করব, তাহলে 46 ভাগ 2.5 লক্ষ টাকা, 2 লাখ, 2.5 লক্ষ টাকা ভাগ গুণ 100, টোটাল আসছে আমাদের 18.67%। এটা আমরা পার্সেন্টেজ হিসেবে গণ্য করব। ঠিক একই রকমভাবেই আমরা যেমন চাপা প্রকল্প করেছি, ঠিক বেলি প্রকল্পটাও আমরা এইভাবে অঙ্কটা করার পর যে প্রকল্পের মান, যে প্রকল্পের পার্সেন্টেজের হার বেশি থাকবে সেই প্রকল্পটাই বেশি গ্রহণযোগ্য। তাহলে আমরা ক নম্বরটা দেখি। এইভাবেই আমাদের গড় মুনাফা হার নির্ণয় করতে হবে। নেক্সট আইটেমটাও একই হবে, একই অঙ্ক আমরা একবার করব, করার পর এটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। খ নং প্রশ্নের উত্তর। একই রকম বক্স হবে, বিবরণ, টাকা লিখলাম, সেম একই রকম আমরা লিখব বেলি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়। লিখলাম, এখানে ওই একইভাবে লিখব বিবরণ পরিমাণ লক্ষ টাকায়, লক্ষ টাকায় লিখলাম, এটা ব্র্যাকেটে দিয়ে দিবা। এটা বছর 1, বছর 2, বছর 3, সেম একইভাবে যেমন গড় মুনাফা হার নির্ণয় করছি এখানেও আমরা সেভাবে নির্ণয় করব। দেখো বিক্রয়, এখানে দেখো বিক্রয় ওখানে যেরকম লিখছিলাম এখানেও আমাদের প্রত্যেকটা বছরের বিক্রয় আমরা লিখব। প্রথমে দেখো এখানে লেখা আছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে লেখা আছে দেখো 2 লক্ষ টাকা, তৃতীয় বছরে আছে 3 লক্ষ টাকা।
প্রত্যেকটার আগের মতো আমরা চলতি খরচ মাইনাস করব, বাদ চলতি খরচ বিক্রয়ের 40%, বিক্রয়ের 40%। এখন এর থেকে যদি আমরা 40% কাটি তাহলে দেখো 1,40%, 1 বাদ দিলে কত থাকবে? 40,000 টাকা। ঠিক আছে, আবার এর থেকে যদি 40% কাটি, পার্সেন্টেজ মানে 1 বাদ, তাহলে আমাদের হচ্ছে 80,000 টাকা ব্র্যাকেট। তারপরে এর থেকে যদি 1 বাদ যায়, 3 4 12, 1 বাদ দিলে 4 থাকে, 1,20,000 টাকা। তাহলে সহজ পদ্ধতিতে কাটাবো, ক্যালকুলেটরও কাটতে পারি আমরা। তেমনি আমরা এখানে স্থায়ী খরচ দিব, বাদ স্থায়ী খরচ। স্থায়ী খরচ প্রত্যেকের আছে দেখো 20,000 টাকা করে। এখানে আমরা লিখব 20,000, এখানে লিখব 20,000, এখানে লিখব 20,000। তারপরে লিখব বাদ অবচয়। অবচয় কিন্তু আমাদের প্রত্যেকেই আছে, আমাদের অবচয় আছে আমাদের 20,000 টাকা, আর স্থায়ী খরচ আছে 50,000 টাকা। তাহলে এখানে দেব 20,000, প্রত্যেকটা থেকে আমরা এখন মাইনাস করব। মাইনাস করার পর যেটা হবে সেটা হলো করপূর্বক মুনাফা। করপূর্বক মুনাফা, কর পূর্বক মুনাফা। ঠিক আছে, এখন আমরা টোটাল এখানে মাইনাস করার চেষ্টা করব। মাইনাস করি, প্রথমে 1 লাখ বিয়োগ 80,000, 1 লাখ বিয়োগ 40 বিয়োগ 50 বিয়োগ 20, তাহলে টোটাল আসছে আমাদের মাইনাস 10,000 টাকা। 10,000 টাকা এখানে মাইনাস আসছে। আর এখানে আমাদের 2 লাখ যোগ 80 যোগ 50, 2 লাখ বিয়োগ 80 বিয়োগ 50 বিয়োগ 20, টোটাল আসছে আমাদের 50,000 টাকা। আবার তেমনি কিন্তু আমরা 3 লক্ষ টাকাটা করব। 3 লাখ মাইনাস 1,20,000 মাইনাস 50,000 মাইনাস 20,000, টোটাল আসবে 1,10,000 টাকা। টোটাল আসবে আমাদের 1,10,000 টাকা। এটাই হলো আমাদের করপূর্ব মুনাফা। এখন কর বিয়োগ করলে যেটা আসবে আমরা লিখব বাদ কর। কর হার কত পার্সেন্ট? সবারই কিন্তু 30%। সবার থেকে এখন 30% কাটো। 30% কাটলে 1 বাদ, যেটার মাইনাস থাকবে তার কর কাটার দরকার নেই, এটা কর কাটতে পারবো না। এর 30% অর্থে হচ্ছে 1 বাদ 3 5 1500 টাকা ব্র্যাকেট দাও। এর পার্সেন্টেজ 1 বাদ দিলে হচ্ছে 3 11 33, 3,300 টাকা। এখন আমরা কি করব? ক্যালকুলেট দিয়েও করতে পারি, আমরা মুখেও করতে পারি। এটার নাম হলো নিট মুনাফা। তাহলে দুটো প্রকল্পের কিন্তু আমাদের নিট মুনাফা বের করা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এটা মাইনাসই থাকবে 10,000 টাকা। 50,000 থেকে 15,000 বাদ দাও, 50,000 বিয়োগ 1500, টোটাল আসছে আমাদের 48,500 টাকা। এখানে 1,10,000 থেকে বাদ দাও, 1,10,000 বিয়োগ 3,300 টাকা। এটা আসলে আমাদের 1,06,700 টাকা, 1,06,700 টাকা। এইখানে টোটাল আমাদের এটা গড় নিট মুনাফা। এরপরে যে আমাদের 3টা ধাপ আছে, আগেও করেছি, ওই 3টা ধাপ আমরা এখানে করব। গড় নিট মুনাফা, এর থাকবে আমাদের মাইনাস
10,000 যোগ 48,500 যোগ 6,700, টোটাল আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের টোটাল কত টাকা আসে? যেহেতু যেটা মাইনাস আছে সেটা মাইনাসই করতে হবে। প্রথমে প্লাসের কাজ করো, 48,500 টাকা যোগ, তাহলে আমরা গড় নিট মুনাফা হবে -10,000 মাইনাস 48,500 মাইনাস 10,000 10,607 টাকা। এখানে 1,06,700 টাকা টোটাল আমরা এখানে যোগ করে বাই 2 45,000 1,45,200-কে 2 দ্বারা ভাগ করলে 72,600 টাকা হয়। তারপরে আমরা লিখব গড় বিনিয়োগ। আগে আমরা পেয়েছিলাম গড় বিনিয়োগ টাকা, সেই একই টাকা। 5 লক্ষকে 2 দ্বারা ভাগ করব, না এটাকে আমাদের 3 দ্বারা ভাগ করতে পারি, এখানে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের 2.5 লক্ষ টাকা, আর এখানে আমাদের 2 দ্বারা ভাগ করলে না, এটা 3 দ্বারা ভাগ করতে হবে, কারণ বছর আমাদের 3টা বছরকে আমরা ভাগ করব 1,45,200 ভাগ 3, টোটাল আসছে আমার 48,400 টাকা। 48,400 টাকা টোটাল 3 দিয়ে ভাগ করলে। এখন আমাদের একটা অঙ্ক আছে শুধুমাত্র গড় মুনাফার হার। গড় মুনাফার হার সমান সমান আগের অঙ্কই, আমাদের আগের সূত্র যেরকম লিখেছিলাম ওইভাবেই লিখব। তাহলে আমরা এখানে লিখি 48,400 ভাগ 2,50,000 গুণ 100। যেহেতু আমরা একবার সূত্র লিখেছি এজন্য আর লিখলাম না, কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু এভাবে লিখতে হয়। 48,400 ভাগ 2,50,000 গুণ 100, টোটাল আমাদের আসছে 19.36%। এখন দুটা প্রকল্পের মধ্যে বলবো যে চাপা প্রকল্পের নিট মুনাফার হার এত এবং বেলি প্রকল্পের নিট মুনাফার এত। যে প্রকল্পের মুনাফার হার বেশি সেই প্রকল্পটি গ্রহণযোগ্য, অধিকতর গ্রহণযোগ্য। যে প্রকল্পের নিট মুনাফার হার বেশি সেই প্রকল্পের অধিক গ্রহণযোগ্য। তাহলে একবার কী করবে 2009। আজ দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। খুদা হাফেজ।